সাহায্য করতে পারি কিনা। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। মা, আপনি এভাবে এখানে বসে আছেন যে, কোনো সমস্যা হয়েছে? শাশুড়ি মা আমার দিকে করুণ ভাবে তাকালেন। আমার হাত ধরে ওনার পাশে বসে বললেন, আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি ভাবিনি যে আমরা তোমার জীবনটাকে এভাবে নষ্ট করে দেব। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কি হয়েছে খুলে বলবেন তো একটু। জাঙ্কুক চলে গেছে আজকে সকালেই তার ইউনিভার্সিটিতে। সে ওখানে হোস্টেলে থেকেই পড়াশোনা কমপ্লিট করবে। শ্বশুর মশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গত রাতে উনি যা বলেছিলেন তাই করেছেন। চলে গেছেন অনেক দূরে। নিজের ওপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য নিয়ে জন্মেছি আমি, ভাবতেই অনেক অবাক লাগে। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো ও শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখিয়ে চলে গেল। এতে আপনাদের কোনো দোষ নেই, সব দোষ তো আমার ভাগ্যের। কথাটা বলে উঠে রান্নাঘরে চলে আসলাম। বাবা মার জন্য চা বানিয়ে নিয়ে ওনাদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছা ছিল ইংরেজিতে অনার্স করার? সেটা তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি তোমাকে যাদবপুর ইউনিভার্সিটিতেই ভর্তি করে দেব। কি বা করবে তুমি একা এই ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে যেন আমি আকাশের চাঁদ হাতে পেলাম। শত কষ্টের মাঝেও এক চিলতে সুখ খুঁজে পেলাম। এবার আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো। সব মেয়ে কি আর স্বামীর সোহাগ সমর্থন পাশে পায়? আমিও না হয় নিজেকে সেই সব মেয়েদের দলেই মেনে নিলাম। বাবা, আমি যাদবপুর থেকেই পড়াশোনা করতে চাই। সে কি, কেন? এখান থেকে তো মানে কলকাতা থেকে তো যাদবপুর বেশি দূর নয়, ট্রেনে করে গেলে তো বেশি সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকেই পড়াশোনা করতে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন। আমার কথা শোনার পর শাশুড়ি মা ইশারা করতেই আমার শ্বশুর মশাই রাজি হয়ে গেলেন। মা হয়তো বুঝতে পেরেছেন আমি কেন ওখানে পড়াশোনা করতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়, কিছুতেই নয়। আমি দূরে যেতে চাই ওনার থেকে, উনি সম্পর্কিত সবকিছু থেকে। ওই দিনই হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সব ফর্মগুলো ফিল আপ করে নিয়েই ওই দিনই ক্লাস করতে চলে গেলাম। চুপচাপ ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে আছি। সামনে কয়েকজন সিনিয়ররা বসে হাসাহাসি করছে। নিজেকে প্রস্তুত করছি ওদের উত্তর দেওয়ার জন্য। তখনই ওদের মধ্যে থেকে একজন বলে উঠলো, আশা করছি বুঝতে পারছো আমরা তোমার সিনিয়র। ছেলেটির কথা বলার ধরন দেখে আমার মোটেও পছন্দ হলো না। আমি সোজাসুজি উত্তর দিলাম, হ্যাঁ বুঝতে পারছি তো আপনারা আমার সিনিয়র, তো আমি কি করতে পারি? বাহ, তুমি তো বেশ আমাদের থেকে এগিয়ে, একবারে কাজের কথায় চলে এসেছো। যাই হোক, ভালোই হলো। তাহলে শোনো, কি করতে হবে তোমায়। আপনাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? এভাবে জুনিয়রদের র‍্যাগ করেন নাকি? জানেন এটা আইনত অপরাধ। হ্যাঁ জানি তো, তাই তো সবার উপর র‍্যাগ করি না, কিছু টিপিক্যাল বেহানজিদের ছাড়া। কথা শেষ হতেই ওদের পুরো গ্রুপই হাসাহাসি করতে শুরু করে দিল। আমি ওখান থেকে রেগে বেরিয়ে আসতে গেলে ছেলেটি আমার হাত ধরে ফেলে। আমি নিজের হাতটা ছাড়িয়ে সজোরে একটা চড় বসে দিই ওর গালে। ওর বন্ধুরা রেগে বলে, এটারই তো অপেক্ষা করছিলাম আমরা। এই যে এইবার তুমি সিনিয়রদের গায়ে হাত তুলে অপরাধ করলে, তার শাস্তি তোমাকে পেতে হবে। আর চিন্তা করো না, শাস্তিটা আমরাই দেব। ওরা আমার দিকে এগিয়ে আসতে গেলেই আমি ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে চাই, কিন্তু কারোর পায়ের সঙ্গে আমার পাটা বেঁধে আমি ওখানেই পড়ে যাই আর ওদের কথাগুলো শুনতে পাই। বাহ আয়ু, কি দিলি, একেবারে মাস্টার স্ট্রোক। পড়ে যাওয়ায় হাতের কনুই আর পায়ের হাঁটুতে বেশ চোট লেগেছে। উঠতেই যাবো এমন সময় একজোড়া পা এসে আমার সামনে দাঁড়ালো। এটা একটা মেয়ে বুঝতে পেরে ওর মুখের দিকে তাকাতেই ও নিচু হয়ে সাহায্য করলো আমাকে উঠতে। ওর সাহায্য নিয়ে উঠে দাঁড়াতেই ও আমাকে জিজ্ঞাসা করলো, নতুন এসেছো? হ্যাঁ। আমাকে দাঁড় করিয়ে ও ওদের গ্রুপের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ওদের সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, বিনোদন হয়ে গেছে? তাহলে এবার আসতে পারো। এই জিমিন, বেশি বাড়াবাড়ি করবি না, না হলে কিন্তু।